এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2022 অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে একটি সেট নিয়েছি। সেই সেটে যে সমস্ত জিকের কোশ্চেনগুলি এসেছিল সেই সমস্ত জিকের কোশ্চেনগুলি আজকে আলোচনা করব। এখানে মনে রাখবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি বাদ দিয়েছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো চেঞ্জ হয়ে যাবে, তাই জিকে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে এখানে প্রথম কোশ্চেন যে রয়েছে এটা ফিজিক্সের উপর দিয়েছে কোশ্চেনটা। একজন লোক পাহাড়ের কাছে হাততালি দিল এবং 6 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পেল এবং ব্যক্তি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত তা নির্ণয় করতে বলেছে। এটা করার জন্য তোমাকে আলো রিলেটেড শব্দ রিলেটেড অঙ্ক, আর শব্দের জন্য আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়, আর সেই কনসেপ্ট দিয়েই আমরা এই অঙ্কটা করব। এখানে এই অঙ্কটা করতে হলে আরেকটা লজিক তোমাকে বুঝতে হবে। মনে করো কোনো একটা দেওয়াল রয়েছে আর এখান থেকে সাউন্ড প্রডিউস হলো, তাহলে কি হবে দেওয়ালের মধ্যে সাউন্ডটা যাবে, গেল, ট্রাভেল করবে, তারপর ট্রাভেল করার পরে তা এখান থেকে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হওয়ার পর সাউন্ডটা এখানে আসবে। ক্লিয়ার? তো তারপরে তো আমরা শুনতে পাবো, সেইটাই এখানে আসলে বলা হয়েছে। বলছে 6 সেকেন্ড পর তারা প্রতিধ্বনি শুনতে পেলো, মানে গেল সাউন্ডটা তারপর আসলো, আলটিমেট টোটাল টাইম হলো এখানে যাওয়া আসা মিলিয়ে 6 সেকেন্ড। এটা তোমাকে বুঝতে হবে অঙ্কে। তাহলে টাইম কিন্তু আমাকে 6 সেকেন্ড নিলে হবে না, টাইমকে নিব আমরা 3 সেকেন্ড, অর্ধেক, কিন্তু যাওয়া আসা মিলে রয়েছে। ক্লিয়ার? এখন গতিবেগ আমাদের প্রোভাইডেড, শব্দের গতিবেগ হলো 346 মিটার পার সেকেন্ড। দুটোই দেখো, আচ্ছা পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইনভার্সন, মিটার পার সেকেন্ড, আর দুটোই কি মিটার, এটা সেকেন্ড, এসআইতে রয়েছে, তাই কোনো আমাদের অসুবিধা নেই। আমি অ্যান্সার মিটারে আসবে। তাহলে এস ইকুয়াল টু আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু বেগ ইন্টু সময়, বেগের মান 346, এর শব্দের বেগ, আর সময় দেওয়া রয়েছে 3, ক্যালকুলেশন করলে আমি মিটারে অ্যান্সার। 3 6 18 8, 3 4 12 একে 13, 3 3 9 কে 10, তাহলে 1038 মিটার হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট এর প্রশ্নটা অঙ্ক রিলেটেড, ফিজিক্সের উপরে। একটি গাড়ি 5 সেকেন্ডে 18 কিলোমিটার পার আওয়ার থেকে 72 কিলোমিটার পার আওয়ার অবধি সমত্বরণে অগ্রসর হতে গাড়িটির ত্বরণটি কত হবে? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হলো ত্বরণের রাশিমালা। মনে করো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, নির্দিষ্ট কোনো সময় পর সেই গাড়িটার গতিবেগ 12 মিটার পার সেকেন্ড হলো, তাহলে গতিবেগের যে পরিবর্তন হলো সময়ের সাপেক্ষে, তখন সেটাকেই বলি আমরা ত্বরণ। তাহলে ত্বরণ কত দাঁড়াবে? 12 মাইনাস 10, এই টাইমটা লাগলো সেই টাইমটা নিচে, তার মানে আলটিমেটলি ফর্মুলা আমি বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। এটা আশা করি বোঝা গেল, এটা ত্বরণের রাশিমালা। এখন কি বলছে 5 সেকেন্ডে যায় এবং গাড়ির ত্বরণের মান কত, মানে এর মান আমাকে নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে একক সম্পর্কে তোমাকে সাবধান হতে হবে। যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ারে, এটাও কিলোমিটার পার, কিন্তু অ্যান্সার সব মিটার পার সেকেন্ড, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করি, আগে বেগের পরিবর্তনটা বের করে নেই, ভি মাইনাস ইউ মান। তাহলে ভি মাইনাস ইউ হবে আমাদের 72 মাইনাস 18, তাহলে 72 থেকে যদি আমরা 18 বিয়োগ করি, 12 থেকে 4 2 5, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার। এটা হলো বেগের পরিবর্তন, মানে ভি মাইনাস ইউ মান বের করে নিলাম। এখন কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 3 18 54, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড হলো আমাদের এই বেগের পরিবর্তনের মান। আর সময় তো সেকেন্ডেই রয়েছে, কোনো সেকেন্ডেই আমরা অঙ্ক করবো, কোনো অসুবিধা নেই। তাহলে বেগের পরিবর্তন 15, সময় আমাদের 5 সেকেন্ড, এটাই হলো ত্বরণ। তাহলে ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কাটাকাটি করে দাও, 3 5 15, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সেকেন্ড স্কোয়ারকে আমরা এইভাবে তো লিখতে পারি, আবার মিটার সেকেন্ড নিচে রয়েছে ভাগের নিচে, তাই মাইনাস গুণাকারে। এখন দেখো কোনটা হবে, 3 মিটার পার সেকেন্ড, দেখো সেকেন্ড স্কোয়ার রয়েছে কিন্তু -2 নেই, কিন্তু তার মানে আমাদের অপশন ডি ক্লিক করতে হবে, মিটার সেকেন্ড -2। এইভাবে কনফিউশন হতে পারে পরীক্ষার সময়। নেক্সট কোশ্চেন, Al2 অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর মধ্যে কত শতাংশ অক্সিজেন রয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে Al2SO4 এটা হলো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এখান থেকে আমরা বের করব অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, এস মানে সালফারের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর, তারপরে আমি শতাংশ হিসেবে অক্সিজেনের পরিমাণ বের করতে পারবো। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? অ্যালুমিনিয়ামের পরিমাণ হলো 27। ক্লিয়ার? তাহলে Al2 রয়েছে, দেখো Al2, তাহলে অ্যালুমিনিয়াম একটু লিখে নিই, সালফারের কত? সালফারের হলো 32, আর অক্সিজেনের হলো 16। ক্লিয়ার?
তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়াম কতগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম 2, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত হবে, অ্যালুমিনিয়ামের তো ভর 27, অ্যালুমিনিয়াম দুটো রয়েছে, 27 দোকানে 54। আশা করি বোঝা গেল। সালফার, সালফার দেখো এখানে 3 রয়েছে, আমাদের সালফার কত 32, একটার জন্য 32 আর 3টা রয়েছে 3 অণু, 3 দিয়ে 32 কে গুণ। তাহলে এখন আলটিমেট কত হবে, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9। অক্সিজেন দেখো কত হয়, অক্সিজেন এখানে 4 কিন্তু বাইরে আবার একটা 3 রয়েছে, 3 4 12, তাহলে 16 কে 12 দিয়ে গুণ। টোটাল অক্সিজেন 16 × 12, 16 দোকানে 32 এর 2, 16 দোকানে 32 এর 2, 16 3 19, 192 গ্রাম। তাহলে আলটিমেটলি টোটাল পারমাণবিক ভর কত হয়ে গেল, 6 4 10 2 12, 12 2 হাতে হলো 1, 9 9 18, 5 23 কে 24, 1 হাতে হলো 2, 2 কে 3, এত গ্রাম। এখানে বলেছে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ কত, টোটাল হলো আমাদের 342 গ্রাম, তার মধ্যে অক্সিজেন কত আছে সেটা তুমি লক্ষ্য করো তো দেখি। অক্সিজেন হচ্ছে 192, উপরে 192 আর শতকরা বলেছে ইনটু 100। এবার তোমাকে একটু কাটাকাটি করতে হবে। তাহলে 8 দোকানে 16 3 32, 4টা 32, 2 যাচ্ছে না, 4 দিয়ে দেই কাটাকাটি, তাহলে 4 4 16, 19 থেকে 16 গেলে 3 32, 4টা 32, 4 দিয়ে করো, 4টা 32, 2 4 দিয়ে ধরে যাচ্ছে না, 4টা 32, 2 দিয়ে দিলে ভালো ছিল। 2 দিয়ে 9 দোকানে 18, 1 6 দোকানে 12, এটাকে 2 দিয়ে দাও, 2 দিয়ে হলো 17 দোকানে 34, 2 অক্ষে 2, ক্লিয়ার। 7 2 9, আর তো কাটাকাটি যাচ্ছে না, নিচে হচ্ছে 342, তাহলে 960 171, এটা আনুমানিক ভাবে ক্যালকুলেশন ভাবে করতে হবে। 96 × 10 আর নিচে হলো 171, একে যদি আমরা ভাগ করি আনুমানিক ভাবে, তাহলে 9600 ডিভাইডেড বাই 171, আর একে ভাগ করলে আমরা আনুমানিক ভাবে পাবো 56.1, এত পার্সেন্ট, অপশন বি। নেক্সট অঙ্ক, নেক্সট কোশ্চেন, কোন স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 4 ধাম মহাসড়ক উন্নয়ন প্রকল্প বা 4 ধাম মহামার্গ উন্নয়ন যোজনার ভিত্তিপ্রস্তর করেন? এর সঠিক উত্তর হবে দেরাদুন। তৎকালীন এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল। আর মনে রাখবে দেরাদুনে কি ফরেস্ট গবেষণাগার রয়েছে ভারতে। নেক্সট কোশ্চেন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন নিম্নলিখিত কোন দিন হিসাবে উদযাপিত করা হয়? এর সঠিক উত্তর সেবা দিবস, 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন হিসাবে পালন করা হয়। কিষাণ দিবস পালন করা হয় 23 ডিসেম্বর, চৌধুরী চরণ সিং এর জন্মদিন। আর হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। সুবিশাল মন্দিরের নির্মাতা হিসাবে বিখ্যাত চোল রাজারা তাঞ্জাভুরে কোন মন্দিরটি নির্মাণ করেন? তাঞ্জাভুরে যে মন্দির নির্মাণ করা হয়েছিল সেটি হলো বৃহদেশ্বরের মন্দির। তাঞ্জাভুরের মন্দিরটি করেছিলেন রাজা রাজা 1 তৈরি করেছিলেন, এটা রাজা রাজা 1, রাজা রাজা 1। আর লিঙ্গরাজ টেম্পল, এটা উড়িষ্যাতে রয়েছে, শিবের মন্দির, উড়িষ্যা। দিলওয়ারা টেম্পল, এটা জৈন টেম্পল, পরীক্ষাও জিজ্ঞেস করে দিলওয়ারা কোন ঠাকুরের পূজিত হয়, কোন দেবৈশের রিলেটেড, এটা হলো ধর্ম রিলেটেড, জৈন। আর দিলওয়ারা টেম্পল রয়েছে রাজস্থানে, মাউন্ট আবু যে পর্বত রয়েছে সেখানে, মাউন্ট আবু। কোন গ্যাসটি অ্যালকোহল বা আলোক প্রদানকারী গ্যাস হিসাবে কাজ করে, মানে কোনটাই আলো উৎপাদন করতে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রোপেন। প্রোপেন এবং প্রোপেন গ্যাসটার সংকেত হলো CH3 CH2 CH3, এটা প্রোপেনের সংকেত। মনে রাখবে আমাদের সিগারেটের যে লাইটার রয়েছে সেখানে প্রোপেন এবং বিউটেন গ্যাস ব্যবহার করা হয়, প্রোপেন এবং বিউটেন। আবার এই যে প্রোপেন গ্যাস রয়েছে এটা আমাদের এলপিজি গ্যাসের মধ্যেও সিলিন্ডার যে রয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেখানে প্রোপেন থাকে, ক্লিয়ার। আর অ্যাসিটোলিন শিখা আমার রয়েছে, অ্যাসিটোলিন শিখা কি কাজে ব্যবহার করা, ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। অ্যাসিটোলিনের সংকেত হলো C2H2। নরম পানির জন্য নিম্নলিখিত কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর হবে কার্বনিক অ্যাসিড, যেটাকে আমরা বলি সফট ড্রিঙ্ক বলে থাকি। আর সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর মধ্যে পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। কাঁটাযুক্ত অরণ্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কাঁটাযুক্ত অরণ্য দেখতে পাওয়া যায় রাজস্থান রাজ্যে।
রাজস্থান রাজ্যে কাঁটাযুক্ত অরণ্য মানে কি? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। ক্যাকটাস ক্যাকটাস উদ্ভিদের কি হয় বৈশিষ্ট্য? এদের পাতা সাধারণত থাকে না, এদের পাতাটাই কাঁটায় রূপান্তরিত হয়। এটা হলো অন্যতম ক্যারেক্টার, পাতা থেকে পাতাই কাঁটাতে রূপান্তরিত হয়। কেন রূপান্তরিত হয়? আর রূপান্তরিত হওয়ার কারণ হলো মরুভূমি অঞ্চল রয়েছে রাজস্থান, আর মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। আর মরুভূমি অঞ্চলে কি সূর্যের তাপ বেশি থাকে, যে হচ্ছে যদি অতিরিক্ত জল বাষ্পীত হয়ে যায় না হয়ে যায়, এর জন্যই ক্যাকটাসের এরকম গঠনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেন ক্যাকটাসের পাতাগুলো দেখবে টাইপের থাকে না, মোটা মোটা টাইপের থাকে, আর এদের রসালো টাইপের কাণ্ড থাকে, আর এদের শিকড় মাটির অনেক গভীরে থাকে। কারণ কি মরুভূমি অঞ্চল জল তো মাটির অনেক তলে থাকে, এই হলো ক্যাকটাসের বৈশিষ্ট্য। ঘন মাধ্যমের মধ্যে আলোক রশ্মি বাঁকাকে কি বলা হয়? একে বলা হয় প্রতিসরণ। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, দুটো আলাদা আলাদা মাধ্যম থাকে, তখন আলোক রশ্মির দিকের পরিবর্তন ঘটে। এই যে দিকের পরিবর্তন ঘটে, এদিকে যাওয়ার কথা আরেক দিকে চলে যাবে, এই দিকের পরিবর্তন ঘটাকে বলা হয় প্রতিসরণ। ক্লিয়ার? আর প্রতিফলন মানে কি? কোনো একটা তল রয়েছে, এখানে একটা আলোক রশ্মি পড়লো, আপাতিত রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে গেল, অন্য মাধ্যমে ফিরে গেল, আর প্রথম মাধ্যমে কিন্তু দ্বিতীয় মাধ্যমে আসলো না, সেই ঘটনা যেখানে পড়বে সেই মাধ্যমে পড়বে, সেই মাধ্যম থেকে রিটার্ন যাবে, সেটাই হলো প্রতিফলন। আর প্রতিসরণের ক্ষেত্রে দুটো মাধ্যমে ইউজ হয়। ক্লিয়ার? তারপরে গেল, এবার হলো বিচ্ছুরণ মানে কি? কোনো একটা প্রিজম রয়েছে, প্রিজমের মধ্য দিয়ে তুমি হোয়াইট রে পাঠিয়ে দিলে, সাদা আলো পাঠানো হলো, তখন সাদা রঙের আলোটা যে 7টা রঙে বিভক্ত হয়, সেই বিভক্ত হওয়ার ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। তাহলে সাদা রঙের আলো বিচ্ছুরণ 7টা রং তৈরি হবে, যেকে আমরা বলি বেনি আসহ কলা। তাহলে বেনি আসহ কলা সোজা যদি সাজাই, তাহলে ছোট থেকে বড় হিসাবে বে নি আ শো হো ক লা। এই যে 7টা রঙে বিচ্ছিন্ন হওয়া সাদা রঙের, এই ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। তাহলে দেখো সবার উপরে কে থাকে? লাল, এবং সবার নিচে কি থাকে? বেগুনি। তাই সবচেয়ে কম বিচ্ছিত হয় কোন আলো? লাল আলো, এবং সবচেয়ে বেশি বিচ্ছিত হয় বেগুনি রঙের আলো। এটাও কিন্তু পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে। নেক্সট কোশ্চেন, একটি বস্তু 3 সেকেন্ডের মধ্যে 23 মিটার এবং তার পরবর্তী 2 সেকেন্ডের মধ্যে 15 মিটার যাত্রা করে, তাই বস্তুটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এটা হলো এভারেজ স্পিড বা এভারেজ স্পিড বের করার ফর্মুলা। টোটাল ডিস্টেন্স হলো, যোগ করে দাও, 5 3 8, 2 1 3 38, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম 3 2 5। একক হবে আমাদের মিটার পার সেকেন্ড এককে। তাহলে ভাগ করলে উপরে 2 দিয়ে গুণ করে দাও, 38 দোকানে 76, 5 দোকানে 10, এত মিটার পার সেকেন্ড, তাহলে 7.6। আর পার্টটাকে আমি কিভাবে লিখতে পারি? একটু আগে শেখানো হলো, একে ইনভার্স আকারে লেখা যায়। তাহলে 7.6 মিটার সেকেন্ড ইনভার্স, অপশন এ। যখন একটি ধ্রুবক বল 3 সেকেন্ডের জন্য 8 কেজি ভরযুক্ত একটি বস্তুর উপর কাজ করে, তখন বস্তুর বেগ 4 মিটার পার সেকেন্ড হয়, থেকে 6 মিটার পার সেকেন্ডে পর্যন্ত ত্বরান্বিত হয়। প্রযুক্ত বলের মাত্রা কত? আমাদের ফোর্সের মান বের করতে বলছে। ফোর্স মানে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করা হয়, যার প্রয়োগের পরে বস্তু স্মরণ হয়, সেই ঘটনাই হলো ফোর্স। ফোর্সের থেকে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এই ফর্মুলা দিয়েই আমি এখান থেকে ফোর্সের মান বের করব। তাহলে দেখো এম মানে কি? ভর দেওয়া রয়েছে, হ্যাঁ 8 কেজি দেওয়া রয়েছে, তাহলে এম এর মান এখানে হলো 8 কেজি। এ মানে ত্বরণ মানে তোমাদের পূর্বে শেখানো হলো বেগের পরিবর্তন বাই সময় হলো ত্বরণের রাশিমালা। তাহলে আমি এর জায়গায় লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ ইকুয়াল টু 8, ভি মানে হলো অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ। অন্তিম বেগ মানে পরেরটা, 4 থেকে 6 পর্যন্ত, তাহলে অন্তিম বেগ হলো ভি, আর প্রথমে বেগ ছিল ইনিশিয়াল বেগ 4, তাহলে ইউর মান হবে 4 আর ভির মান হবে 6, তাহলে 6 মাইনাস 4, এই যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম, কত সেকেন্ডের ব্যবধানে? 3 সেকেন্ডের ব্যবধানে। তাহলে 8, 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 2, নিচে হবে 3, তাহলে 8 দোকানে 16, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, 5 পয়েন্ট সামথিং মানে 5.33। এসআই পদ্ধতিতে একক রয়েছে কেজিতে, তার মানে অ্যান্সার হবে ফোর্সের এসআই পদ্ধতিতে একক হলো নিউটন। তাহলে 5.33 নিউটন হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এখান থেকে মনে রাখবেন নিউটন হলো ফোর্সের এসআই একক, ডাইন যদি বলা হয়, ডাইন হলো ফোর্সের সিজিএস একক। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। টেন কেজি ওজনের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ডে গতিবেগে চললে বস্তুর গতিশক্তি কত হবে? গতিশক্তি মানে কি? কোনো একটা বস্তুর গতির জন্য যে শক্তি অর্জন করে তাকেই বলা হয় গতিশক্তি। ধরা যাক
একটা এখানে ক্রিকেটের স্ট্যাম্প রয়েছে, কোন একদিন বলে বল করলো, ক্রিকেটের স্ট্যাম্প উড়ে যাবে। এই যে বলের গতির জন্য যে ঘটনাটা ঘটলো, স্ট্যাম্প উড়ে গেল, সেই ফলে যে শক্তিও সঞ্চয় হলো, সেই শক্তিকেই আমরা বলি গতিশক্তি। এখান থেকেই কোশ্চেনের ডাটা অনুযায়ী আমাকে এখান থেকে গতিশক্তি ফাইন্ড আউট করতে বলেছে। গতিশক্তি বের করার আমরা ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার। আর যদি বলতো স্থিতিশক্তি ফর্মুলা বের করার জন্য কি করতে হবে, স্থিতিশক্তি বের করার ফর্মুলা হলো এম জি এ, যেটা স্থিতিশক্তি ফাইন্ড আউট করার ফর্মুলা। এখান থেকে আমাকে বলছে গতিশক্তি বের করতে, তাহলে হাফ তো হাফই থাকবে, আর এম এর মান দেওয়া রয়েছে 10 কেজি, আর বেগ হলো 2, এটা হলো ভি, তাহলে 2 এর ভি এর জায়গায় বসাবো আমরা 2, তাহলে 2 দোকানে 4। তাহলে এত কি কোন পদ্ধতি, তুমি একক কিন্তু সাবধান ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে, এটা কেজি, এটা মিটার পার সেকেন্ড, তার মানে জুল বসবে এখানে। যদি কাটাকাটি করি 5, তাহলে 4 5 20 জুল হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে জুল কিসের একক, জুল হলো শক্তির একক। তাহলে ঠিক আছে জুল, তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা পরীক্ষা জিজ্ঞেস করে 1 জুল ইকুয়াল টু কত আর্ক, 10 টু দি পাওয়ার 7 আর্ক। আর্ক হলো শক্তির সিজিএস একক। নিম্নলিখিত কোন মৌলের বৃহত্তম পরমাণু রয়েছে, আকার সবচেয়ে বড়? তাহলে অপশন ডি লিথিয়ামের। এটা করার জন্য আমাকে একটু লজিক জানতে হবে। যেমন ফ্লোরিন, ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক মানে পারমাণবিক সংখ্যা হলো 9, অক্সিজেনের হলো পারমাণবিক সংখ্যা 8, এবং হাইড্রোজেনের 1 এবং লিথিয়ামের 3। তাহলে যদি একে পরমাণু বিন্যাস করা যায়, তাহলে প্রথম কক্ষে 2টো থাকবে, সর্বশেষে 7টা থাকবে। তাহলে প্রথমে 2টো থাকতে পারে, সেকেন্ড 2 নম্বর কক্ষে কটা 8টা থাকতে পারে সর্বোচ্চ, তার মানে কি 9ই রয়েছে, 2 আর 7 হবে। অক্সিজেনের একই রকম 2 থাকবে প্রথম কক্ষে, অগত্যা পটাতে 6টা থাকতে হবে, হাইড্রোজেনের তো 1, আর লিথিয়ামের প্রথম কক্ষে 2টো এবং শেষ কক্ষে 1টা। তুমি এবার লক্ষ্য করো যে প্রত্যেকটার এই যে রয়েছে ফ্লোরিন, অক্সিজেন, লিথিয়াম, প্রত্যেকটার 2টো সেল রয়েছে, 1 2, পরেরটাতে 2টো সেল, 1 2 1 2। তার মানে যেতগুলো সেল থাকবে সেটা ডিপেন্ড করে পর্যায় সংখ্যা। তাহলে ফ্লোরিন, হাইড্রোজেন এবং লিথিয়ামের এদের পর্যায় সংখ্যা হলো 2। এটা হলো পর্যায় সংখ্যা 2, এর 2, এর 2 আর এর 1। এর শ্রেণী সংখ্যা কত তাহলে পর্যায় সারণীতে দেখবে সর্বমোট কত রয়েছে, বহিস্থ কক্ষে 7টা, 2 এর বেশি, 7 এর সঙ্গে 10 যোগ করো 17। ক্লিয়ার? অক্সিজেনের 6, 2 এর চেয়ে বেশি, 10 যোগ করে, 10 এর সঙ্গে 6 যোগ করলে 16। 1 রয়েছে 2 এর কম, তাহলে একই বসবে শ্রেণী, আর 2 রয়েছে 2 এর কম সমান, 2 এর পরে হলে পরে তখন আমরা যোগ করা শুরু করব। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কোন পর্যায় কোন সি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3টার পর্যায় সেম, একটার পর্যায় খালি আলাদা, সেটা হলো হাইড্রোজেন। পর্যায় কোথায় থাকে, এই যে আমরা দেখি এরকম 7টা পর্যায় থাকি পর্যায় সারণীতে, 3 4 5 6 7। ক্লিয়ার? তারপরে এই বরাবর থাকে শ্রেণী, তাহলে প্রথমে দেখবে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর, এরকম করে 18টা শ্রেণী থাকে। মনে করো 2 3 4 5 15 দিলাম, 16, বাকিগুলো লিখিনি মাঝখানে, 17, এই যে 18টা টোটাল শ্রেণী থাকে এই বরাবর। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমটা কি হয়েছে ফ্লোরিন, ফ্লোরিন কত নম্বর পর্যায়ে থাকবে, এই যে 2 নম্বর পর্যায়ে থাকবে, এর শ্রেণীর সংখ্যা কত 17, এখানে থাকবে ফ্লোরিন। হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, অক্সিজেনের পর্যায় সংখ্যা 2, এই যে অক্সিজেনের পর্যায় সংখ্যা 2, 2 নম্বর লাইনেই থাকবে, আর এর শ্রেণী সংখ্যা 16, তাহলে অক্সিজেন থাকবে এখানে, এই যে এখানে অক্সিজেন। ক্লিয়ার? তারপরে গেল আর কার রয়েছে 2, এর পর্যায় সংখ্যা 2 লিথিয়ামের, তাহলে পর্যায় সংখ্যা 2 কিন্তু শ্রেণী সংখ্যা কত 2, তাহলে লিথিয়াম থাকবে এইখানে। আর হাইড্রোজেন থাকবে কোথায়, হাইড্রোজেনের শ্রেণী সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন থাকবে সবার উপরে এইখানে। এই হলো পর্যায় সারণীর বিন্যাস, কোথায় কে থাকবে আমি দেখিয়ে দিলাম। আর এই বরাবর যেটা থাকে সেটা হলো এই যে 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়, 2 নম্বর, আর উপর থেকে নিচে হলো শ্রেণী। ক্লিয়ার? এখন দেখো কোনো একটা পর্যায় সারণীতে মনে রাখতে হবে যে পরমাণুর আকার, আকার এই পাশ থেকে যদি বাম থেকে ডানে যায় তাহলে হ্রাস পায়, আর যদি উল্টা হয় এই পাশ থেকে এখানে তাহলে বৃদ্ধি পায়। এই লজিক দিয়ে তোমাকে করতে হবে। তাহলে দেখো তাহলে কার আকার বেশি সবচেয়ে, সবার প্রথমে কি রয়েছে লিথিয়াম, লিথিয়ামের আকার কি হবে সবচেয়ে বেশি হবে। ক্লিয়ার? এই দেখো লিথিয়াম, তারপরে কি অক্সিজেন, ফ্লোরিন, তার মানে কি এই পাশ বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে আকার কার বেশি হলো, তার মানে 3টার মধ্যে লিথিয়ামের বেশি। ক্লিয়ার? আবার দেখো উপর থেকে নিচে নামলে বাড়বে, তার মানে হাইড্রোজেন বা লিথিয়ামের সঙ্গে তুলনা করো, হাইড্রোজেনের পরে লিথিয়াম, মানে উপর থেকে আবার নিচে নামছে, তাহলে লিথিয়ামের কি হবে বেশি হবে, কারণ লিথিয়ামের সবচেয়ে বেশি বড় পরমাণু আকার। পশ্চিমবঙ্গে কতগুলি দেশের সাথে তার সীমানা ভাগ করে, পশ্চিমবঙ্গ 3টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে। 3টি দেশ কি কি, নেপাল, ভুটান আর বাংলাদেশ।
সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সীমা রয়েছে বাংলাদেশের সাথে, সবচেয়ে বড় সীমানা, সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট সীমানা রয়েছে নেপালের সঙ্গে। পশ্চিমবঙ্গে যদি রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে তাহলে সবচেয়ে বড় সীমানা রাজ্যের সঙ্গে কার রয়েছে? পশ্চিমবঙ্গের কথা বলছি, ঝাড়খণ্ডের। আর পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে সবচেয়ে কম সীমানা রয়েছে, সবচেয়ে বড় লিখে রাখি, এটা হলো সিকিম। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম সীমানা পশ্চিমবঙ্গের সাথে রাজ্য হিসাবে। নেক্সট কোশ্চেন, যদি একজন ব্যক্তি 50 নিউটন বল প্রয়োগ করে তবে একটি ট্রলিকে 10 মিটার পর্যন্ত নিয়ে যায়, তাহলে কৃতকার্যের মান কত? তাহলে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, এফ ইন্টু ডি। আর এফ এর মান এখানে দেওয়া রয়েছে 50 নিউটন আর ডির মান 10, তাহলে আমাদের অ্যান্সার হবে 500 জুল। অপশন ডি। নিম্নলিখিত কোন প্রকার কলা ত্বকের নিচে অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে গঠিত হয়? আমাদের ত্বকের নিচে থাকে কোন কলা? ত্বকের নিচে থাকে, অপশনেতে রয়েছে আবরণী, স্নায়ু, পেশি এবং মেদ। আমাদের ত্বকের নিচে থাকে মেদ কলা। ক্লিয়ার? আর আবরণী কলা ত্বকের সামনে সবচেয়ে বাইরের অংশে থাকে, বিভিন্ন আঘাত প্রত্যাঘাত থেকে রক্ষা করে হলো আমাদের এই আবরণী কলা। স্নায়ু কলা আমাদের বিভিন্ন উদ্দীপনায় সাহায্য করে। পেশি কলা তো তোমরা জানো, পেশিতে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি অণুর মধ্যে হ্যালোজেন পরমাণুর দ্বারা ইলেকট্রন আকর্ষণ করার বৈশিষ্ট্য প্রকাশ করে? তাহলে হ্যালোজেন পরমাণু কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে থাকে, 17 নং শ্রেণী, এটা মনে রাখবে। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে। তাই হ্যালোজেনের প্রপার্টি কি? মনে করো ক্লোরিনের প্রপার্টি নিয়ে একটু দেখি। ক্লোরিনের পরমাণু সংখ্যা কত? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হলো 17। তাহলে ক্লোরিনের প্রথম কক্ষে থাকবে 2টো, সেকেন্ড কক্ষে সর্বোচ্চ 8টা থাকতে পারে, আর 2 10, একটা হলো 7। তাহলে ক্লোরিনের প্রত্যেকটা পরমাণুই চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ তার শেষ কক্ষে থাকতে হবে 8টা, নিকটতম নিষ্ক্রিয় 8টা অথবা 2টো, সেটা রাখার চেষ্টা করে। মেইনলি 8টা রাখার চেষ্টা করে, কারণ কি নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূর্ণ থাকে, মানে সর্বশেষ কক্ষে 8টা কি পূর্ণ থাকে। তাহলে 8টা রাখার চেষ্টা করবে ক্লোরিন। তাহলে ক্লোরিনের দেখো সবচেয়ে বাইরের কক্ষে 7টা রয়েছে, তাহলে ক্লোরিনকে কি করতে হবে? একটা অগত্যা 8টা বানানোর জন্য শেষ কক্ষে তার 7টা, তাহলে একটা গ্রহণ করতে হবে। তাহলে ক্লোরিন একটা গ্রহণ করলো। তাহলে ক্লোরিন গ্রহণ করার ফলে ক্লোরিন যে আয়নে পরিণত হলো, এই যে ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন আকর্ষণ করার বৈশিষ্ট্য প্রকাশ করলো, এটাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। নিচে একটি হলো হ্যালোজেন পরমাণু দ্বারা ইলেকট্রন আকর্ষণ করার বৈশিষ্ট্য, একে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? এই যে আকর্ষণ করার যে প্রবণতা করে আয়নে পরিণত হলো, এটাই তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কোন পরীক্ষায় জিজ্ঞেস? সবার চেয়ে বেশি ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, সবার চেয়ে বেশি হলো ফ্লোরিন। তড়িৎ ঋণাত্মকতা ঠিকটা কি? উল্টো কনসেপ্ট। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এর সদর দপ্তর হবে এটা। দপ্তরটি কোথায় অবস্থিত? বিসিসিআই এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। আর আইসিসি যদি বলা হয় সেটা হলো দুবাই। পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি অবস্থান করে? নিষ্ক্রিয় গ্যাসের দেওয়া রয়েছে এখানে ক্রিপ্টন, রেডন, জেনন আর কি আর্গন। তা নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি আমরা জানি? হিলিয়াম, তাহলে একবারে মুখস্থ করে নেবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর কি রেডন, এই হলো নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে থাকে, এদের অষ্টক পূর্ণ থাকে, তাই 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। তাহলে এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এবার আমাকে বলছে ক্রিপ্টন কোথায় রয়েছে? তাহলে ক্রিপ্টন কে আর এখানে রয়েছে নিষ্ক্রিয় গ্যাসটি 4 নম্বর পর্যায়। 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বরে ক্রিপ্টন। অপশন এ। কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? অপশন এ ডারউইন, অপশন বি আইনস্টাইন, অপশন ডি ম্যান্ডেল, ব্রট এবং লিনিয়াস। লিনিয়াসকে বলা হয় বিন্যাস বিধির জনক। বিন্যাস বিধি মানে কি? বিভিন্ন যে উদ্ভিদে ভাগ করা রয়েছে বিভিন্ন পর্যায়ে, উদ্ভিদ, প্রাণী, উদ্ভিদের আবার বিভিন্ন ভাগ, সেটা হলো বিন্যাস বিধি। বিজ্ঞানী লিনিয়াস সেটা কি অন্যতম আবিষ্কার করেছিলেন। তাই কার্লস লিনিয়াসকে বলা হয় বিন্যাস বিধির জনক। এছাড়াও তাকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণের জনক, করণের জনক।
দ্বিপদ নামকরণকে আমরা প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদের যে বিজ্ঞানসম্মত নাম রয়েছে সেই বিজ্ঞানসম্মত নাম দেওয়া সেটা দ্বিপদ নামকরণ। তিনি প্রথম কি অন্যতম গবেষণা করে সাকসেসফুল হয়ে গবেষণা করেছেন, এর জন্য তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। ক্লিয়ার? ডারউইনকে বলা হয় বিবর্তনবাদের জনক, বিবর্তনবাদের জনক। তার বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস। আইনস্টাইনকে বলা হয় আপেক্ষিকতাবাদ তত্ত্বের জনক এখানে ম্যান্ডেল বোর্ড রয়েছে, আমরা পড়ি গ্রেগর জোহান ম্যান্ডেল, তিনি যাকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। নেক্সট কোশ্চেন, ড্যাশ সালে শের খান অর্থাৎ শের শাহ বাংলা আক্রমণ করেছিলেন এবং গিয়াসুদ্দিন শাহকে পরাজিত করেছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, 1538 সনে এই ঘটনাটা ঘটেছিল, গিয়াসুদ্দিন শাহকে তিনি পরাজিত করেছিলেন। শের শাহের সমাধি কোথায় রয়েছে পরীক্ষা আসে? বিহারের সাসারামে। বিখ্যাত কর্মী ইরবম শর্মিলা চানু, তিনি লৌহ মানব হিসেবে বিশেষিত করেছেন, তিনি কোন রাজ্য থেকে বিলং করেন? তিনি মণিপুর থেকে বিলং করেন। ড্যাশ চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে? সিলিয়ারি বডি। আমাদের চোখের যে লেন্স রয়েছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য সামঞ্জস্য রাখতে বজায় রাখে। তাহলে দেখা যাক ব্যাপারটা কি। এটা হলো আমাদের লেন্স। এই চোখটা থাকে, মনে করো একটু রাফ আমি ছবি আঁকাচ্ছি বোঝার জন্য, এখানে এরকম টাইপের হবে, এরকম টাইপের, ঠিক আছে? এইভাবে এইখানে দেখো উপরে এই তিনটা আমি দাগ দিচ্ছি, যে পোর্শনটা এখানে থাকে সিলিয়ারি বডি, এ কি করে? এর সংকোচন প্রসারণের মাধ্যমে যে লেন্সের যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্ট করে রাখে, এটা স্থির অবস্থা রাখতে পারবে। ঠিক আছে, বোঝা গেল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এমন ভাবে রাখে যে আলোটা পড়লো, আলো পড়ার পর ঠিক জায়গায় ফোকাস দিতে হবে রেটিনায়, যাতে তারপরে আমি স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পারবো, স্পষ্ট ছবি দেখতে পারবো। এই কাজটাই করে কি সিলিয়ারি। কারণ কি লেন্সে যদি ঠিকঠাক অ্যাডজাস্ট করা না হয় তাহলে ঠিক জায়গাতে প্রতিবিম্ব পড়বে না, তখন আমি দেখতেও পাবো। কারণ সবসময় আলো সমান থাকে না, কোনো সময় আলো বেশি থাকে, কোনো সময় আলো কি কম থাকে। ক্লিয়ার? এখান থেকে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে যে চোখের মধ্যে যে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় কোথায় সৃষ্টি হয়? এই চোখের মধ্যে রেটিনার মধ্যে একটা অংশ থাকে, তাকে বলা হয় ইয়েলো পয়েন্ট বা পিট বিন্দু, সেখানে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, স্পষ্ট প্রতিবিম্ব। ক্লিয়ার? আর এখানে থাকে অন্ধবিন্দু বা ব্লাইন্ড পয়েন্ট, সেখানে অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় ব্লাইন্ড পয়েন্টে, অন্ধবিন্দু পয়েন্ট। আমাদের চোখে যে লেন্সটা থাকে, লেন্সটা কি দ্বি উত্তলাকার কি তৈরি হয়, আর রেটিনায় আমাদের কি হয়? প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব। চোখ সংক্রান্ত রোগ আমাদের পরীক্ষায় আসে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া নিকট দৃষ্টির ত্রুটি। আর পরীক্ষায় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে মায়োপিয়া রোগ নিবারণের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়া রোগ নিবারণের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মনে রাখবে উত্তল লেন্স। আর তারপর পরীক্ষায় আসে যে আমাদের যে লেন্স রয়েছে, লেন্সের উপরে একদম অস্বচ্ছ পদার্থের আবরণ সৃষ্টি হয়, তখন কমন দেখে, সেটাকেই আমরা বলি ছানি রোগের সমস্যা। নেক্সট কোশ্চেন, অ্যাসোচাম বা অ্যাসোকম এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর হেডকোয়ার্টার কোথায় আছে জিজ্ঞেস করতে পারে, সেটা হলো মুম্বাই অবস্থিত। পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপন্ন হয়? পরিপক্ক শুক্রাণু উৎপন্ন হয় টেস্টিসে। অযৌন প্রজনন কোথায় ঘটে? অনন্য প্রজনন দেখতে পাওয়া যায় নিম্নতর প্রাণী এবং উদ্ভিদদের। অপশন ডি হবে সঠিক উত্তর। আর যৌন জনন সাধারণত উন্নত প্রাণীদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। যৌন জননে পুরুষ ও স্ত্রী দুজনের কি প্রয়োজন রয়েছে, অর্থাৎ যৌন জননের প্রক্রিয়া দুটি গ্যামেট, পৃথক পৃথক গ্যামেট স্ত্রী পুরুষ থেকে যা আসে মিলনের ফলে জাইগোট তৈরি হয়, এই জাইগোট থেকে নতুন জীবের তৈরি হয়, এই হলো যৌন জনন।
আর অযৌন জ্বলনের ক্ষেত্রে সেরকম দুটো জীবের না থাকার প্রয়োজন নেই সেরকম। আর অযৌন জ্বলনের ফলে একটা জীবের থেকেই আর জীব সৃষ্টি হয়, কিন্তু জিনগতভাবে কি জেনেটিক ম্যাটেরিয়াল পরিবর্তন পায়, একই টাইপের দেখতে হয়, সেই জন্য কি অযৌন জনন, জিনগতভাবে একই রকম। একটি বস্তু 3 সেকেন্ডের মধ্যে 23 মিটার এবং তারপর 2 সেকেন্ডের মধ্যে আরো 15 মিটার ভ্রমণ করে, বস্তুটির গড় গতিবেগ কতই টাইপের একটা অঙ্ক করানো হলো। গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। 5 3 8, 2 1 3, 3 2 5, তাহলে উভয় পাশে 2 দিয়ে গুণ করো, 5 দোকানে 10, 38 দোকানে 76, তার মানে আমাদের অ্যান্সার হবে 7.6 মিটার সেকেন্ড ইনভার্স, অপশন এ। কাজ করার ক্ষমতা সম্পন্ন একটি বস্তুর কাছে কি থাকে বলে অনুমান করা হয়। কাজ করার কোন ক্ষমতা সম্পন্ন বস্তুর মধ্যে কি থাকে, কাজ করার যে ক্ষমতা, সামর্থ্য, তাকে আমরা বলি শক্তি। অপশন ডি হবে এর সঠিক উত্তর। তাহলে শক্তির একক তো আমরা জানি আর্গ এবং জুল, যা পূর্বে আমি একবার আলোচনা করলাম। শক্তির একক চাপ মানে হলো বল বাই ক্ষেত্রফল। চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। এসআই পদ্ধতিতে যাকে বলা হয় পাস্কালও বলা হয়। আর সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটা হলো সিজিএস পদ্ধতিতে চাপের একক। তাহলে বলের একক নিউটন ডাইন। আর জাড্য হলো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পাই, নিউটনের প্রথম সূত্র জাড্য সম্পর্কে ধারণা পাই। বল সম্পর্কে ধারণা পাই হলো নিউটনের প্রথম সূত্র থেকে। বলের সংজ্ঞা এটাও পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। আর বলের যে পরিমাপ সেটা পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে। পরীক্ষা মনে হবে বলের পরিমাপ দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। জাড্য মানে কি কোনো বস্তু যে স্থির অবস্থা থাকার প্রবণতা বা সচল অবস্থা চলার যে প্রবণতা, সেই ঘটনাকেই বলা হয় জাড্য। কোনো স্থির থাকতেই চায়, চলতেই চায়, এই ধর্মটাকে বলা হয় জাড্য। নেক্সট কোশ্চেন, কপার সালফেটের দ্রবণে দস্তা যুক্ত হলে ড্যাশ প্রতিস্থাপিত হয়, তামা প্রতিস্থাপিত হয়। কপার সালফেট রয়েছে CuSO4, কপার সালফেটের সঙ্গে তার সঙ্গে যদি আমরা জিঙ্ক যোগ করি তাহলে বিক্রিয়া করবে, তাহলে জিঙ্কের সাথে SO4 যুক্ত হয়ে যাবে আর পড়ে থাকবে কপার। ক্লিয়ার? তাহলে কপার প্রতিস্থাপিত হয়। জিঙ্কের চেয়ে কপারের রিঅ্যাক্টিভিটি বেশি, তাই কি প্রতিস্থাপিত হলো, তাই কি কপার এখানে প্রবেশ করলো, এই ঘটনা ঘটলো। তাহলে আজকে আমাদের সঠিক উত্তর হলো এখানে তামা। আজকের ক্লাসে এই 30খানাই কোশ্চেন ছিল, 30খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম। আর কিছু ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সেই কোশ্চেনগুলি বাদ দিয়েছি। তবে আজকে যে ক্লাস করা হলো, কোনো কোশ্চেন যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, বন্ধুর সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।